সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা আজ যে একটি ফ্রিজের সমস্যা নিয়ে আসছি। তো একটি ফ্রিজে এই ফ্রিজটা যে সমস্যাটা সেটি হচ্ছে ফ্রিজটাতে আমরা একবার গ্যাস চার্জ করছিলাম। তো গ্যাস চার্জ করার পরে তারপরও ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না। তো ঠান্ডা হয়েছে প্রায় 1 মাস যাবত ঠান্ডা হয়েছে। তো ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা ছেড়ে দেয়, আবার কিছুদিন দেখা যাচ্ছে যে আবার হিট সবই হয় সাইডে, আবার আপনার ঠান্ডা ছেড়ে দেয়, আবার হয় এরকম। মানে টানা ঠান্ডা যে হবে সে টানা ঠান্ডাটা হচ্ছে না, কিন্তু ঠান্ডাটা ছেড়ে দেওয়ার কারণ কি? তো এটা যখন এই যে দেখুন আমরা এখানে কিন্তু নতুন একটি ফিল্টার লাগাই দিয়েছিলাম। তো এটা সিলিকা জেল ফিল্টার না, এটা হচ্ছে ডাবল ফিল্টার। আর তো এটি এছাড়াও সিলিকা জেল স্টিনার ব্যবহার করা যায়, ফিল্টার বা স্টিনার এটা যাই বলেন না কেন। তো এটা আমরা খুব সুন্দর করে বেগম করছিলাম, প্রায় আমরা আধা ঘন্টা যাবত বেগম করছি। তারপরও এটা যে সমস্যাটা ঠান্ডাটা ছেড়ে দেয়, তো ছেড়ে দেওয়ার কারণ কি? এটা কিন্তু আমরা যারা টেকনিশিয়ান নতুন আছি তারা কিন্তু অনেকেই এই সমস্যাটা বুঝতে পারেন না, যে গ্যাস দিয়েছি, সব কিছু দিয়েছি, আমার ঠান্ডা সব হয়েছে, কিন্তু 15 দিন বা 10 দিন বা 5 দিন বা হচ্ছে আপনার 3 দিন পরেও এরকম হতে পারে, বা আপনি চালানোর পরেও সাথেও কিন্তু এরকম হতে পারে যে সব কিছু ঠিক আছে, আপনার হিট সবই উঠতেছে, হঠাৎ করে হিট ছেড়ে দিচ্ছে, আবার মনে করেন যে কম্প্রেসার চলতেছে বাট সাইডে আবার হিট নাই। এরকমও কিন্তু সাইডে যে কন্ডেন্সার সাইডে যে হিটটা থাকবে সেই হিটটা কিন্তু ছেড়ে দেয়, জাস্ট কম্প্রেসার চলে। তো কম্প্রেসার চলে কিন্তু গ্যাস আছে, সব কিছু আছে, কিন্তু হিট কেন হবে না? তো হিট না হওয়ার কয়েকটি কারণ আছে। তো সেটি হচ্ছে, যদি আপনার চেম্বারে তেল উঠে যায় সেক্ষেত্রে হবে। তো চেম্বার হচ্ছে ইভাপোরেটর যেটাকে বলে, আমরা যে ফ্রিজের ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলে হয় ইভাপোরেটর, যে ঠান্ডার অংশ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে অংশটা আছে ভিতরে, এই অংশটাকে হচ্ছে ইভাপোরেটর বলে, বা আমরা অনেকে চেম্বার বলি। তো আবার নিচেও একটা আছে ছোট্ট ইভাপোরেটর। তো গাইস, আপনারা তো জানেন নিচে যে ডয়ারগুলো নিচেও মাল যে রাখা যায়, যারা ফ্রিজ ঠিক করেন তা তো অবশ্যই জানবেন, এগুলো সামথিং বিষয়। তো আমি এটা কিভাবে ঠিক করব সেটা হচ্ছে আপনাদের দেখানোর পালা। বা এটা ঠিক করার উপায় কি, যে বারবার আমাদের যে ফ্রিজটি আছে, ফ্রিজটি বারবার আমরা যদি এইভাবে গ্যাস চার্জ করি, গ্যাস ছেড়ে দিয়ে বেগম করি, সেক্ষেত্রে কিন্তু এটা কখনোই ঠিক করা সম্ভব না। আমরা কিন্তু অ্যান্টিমস্টিও খাওয়াইছিলাম যখন এটা বেগম করেছি, তখন কিন্তু অ্যান্টিমস্টি দিয়েছি বা 1000 দিয়েছি, তারপরেও কিন্তু হয়নি। তো এটি হচ্ছে আমাদের অ্যান্টিমস্টির বোতল, দেখতে পাচ্ছেন। তো এটি অনেকে 1000ও বলে থাকে। তো এখন আমরা এটাকে রিপেয়ারিং করব কিভাবে? এটা রিপেয়ারিং করব হচ্ছে, আমরা যে গ্যাসটা আছে সেই গ্যাসটা সম্পূর্ণ ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে আমরা পুরো যে বোতলটি আছে অ্যান্টিমস্টির পুরো বোতলটা দিয়ে আমরা হচ্ছে ক্যাপিলারি এবং কি চেম্বারের এই দুটো পাইপ, যে চেম্বারটা আছে সে ক্যাপিলারি দ্বারা এই অ্যান্টিমস্টি খাওয়াবো, এবং কি পুরো বোতলটা প্রয়োজন অর্ধেকের বেশি বোতলের অ্যান্টিমস্টিটা চেম্বারের ভিতরে আমরা ঢোকানোর পরে এটাকে পরে ওয়াশ করব, চেম্বারটাকে ওয়াশ করব। মূলত এই সমস্যাটাকে বলা হয় চকিং প্রবলেম। তো আপনাদের ফ্রিজটা যদি চকিং সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাদের ফ্রিজটা হিট উঠবে, হিট উঠার পর আবার ছেড়ে দিবে। হিট ছেড়ে দিয়ে আপনার ফ্রিজে যে মালামাল আছে, যদিও বরফ থাকে, সব গলে যাবে। আবার কিছুদিন পর বা কতক্ষণ পর দেখা যাচ্ছে যে আবার হিট উঠতেছে, আবার ঠান্ডা ছেড়ে দিয়েছে, বরফ গলে যাবে। তো এটা আপনারা অনেকে বলতে পারেন যে এটা থার্মোস্টার থেকে হতে পারে। তো আসলে এটা থার্মোস্টার থেকে না, থার্মোস্টার থেকে আমাদের কম্প্রেসার সবসময় চালাই রাখতেছে, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পাচ্ছি না। তো এটা হচ্ছে মেকানিক্যাল প্রবলেম, এটা ইলেকট্রিক্যাল না। ইলেকট্রিক হলে থার্মোস্টার প্রবলেম হতো। তো থার্মোস্টার থেকে যদি আমাদের লাইন না আসে, সেক্ষেত্রে আমাদের কম্প্রেসার চলবে না, কিন্তু আমাদের কম্প্রেসার তো চলে, সেক্ষেত্রে তারপরেও আমাদের হিটটা না থাকার কারণ কি? এটা হচ্ছে চকিং সমস্যা। তো চকিং সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, না টেনে, সেক্ষেত্রে আপনারা এটা বুঝতে পারবেন, এবং কি পরবর্তীরা নিজেরাই এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো এখানে আমরা আগে এই পাইপটা কাটবো। আর এছাড়াও এটা যদি আপনাদের কাছে নাইট্রোজেন গ্যাস থাকে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। আর যদি নাইট্রোজেন গ্যাস না থাকে তাহলে আপনারা এসির 410 নম্বর গ্যাস ব্যবহার করতে পারেন। তো 410 নম্বর বোতলটা আমি দেখাচ্ছি। তো গাইস, আমরা চাইলে R22 ওয়াশ করতে পারতাম, কিন্তু R22-এর প্রেশারটা কিন্তু কম। এই যে আমাদের যে 410 নম্বর গ্যাসটা আছে এসির, এটির প্রেশারটা কিন্তু তুলনামূলক R22-এর চাইতে অনেক বেশি, যার কারণে এটা দিয়ে আমি যখন ওয়াশ করব সেক্ষেত্রে আমার ওয়াশটা করা সুন্দর হবে বা ভালো হবে।
চাইলে কিন্তু আমাদের কিন্তু এক্সট্রা আবার কম্প্রেসারও আছে। তো গাইস আমরা মূলত ওয়ার্কশপটা বাসাতেই কাজ করি, যেগুলো পার্সোনাল কাজ। তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ভ্যাকুয়াম করার জন্য আমরা আলাদাভাবে কম্প্রেসার রেখেছি। তো এখন হচ্ছে আমরা কিভাবে এটা আমরা ওয়াশ করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস আপনারা আমার কাজটা দেখেন ধৈর্য সহকারে কিভাবে করি। তো এখন হচ্ছে আমরা ক্যাপিলারি লাইনটা কেটে দেব। যে ক্যাপিলারি লাইনটা কেটে আমরা সম্পূর্ণ গ্যাসটা বের করে দেব। তো আমরা কিন্তু গ্যাসটা বের করে দিয়েছি, সাউন্ড শুনতে পাচ্ছেন গ্যাস বের হওয়ার। তো আপনারা কি করবেন, সম্পূর্ণ গ্যাসটা বের করবেন এবং কি এখানে আপনারা পাইপ কেটে এখানে একটা নন লিটার বাল্ব লাগাতে হবে। তো কিভাবে করবেন সব প্রসেসিং দেখাচ্ছি। এগুলো সমাধান করা খুবই সহজ, আর যারা নতুন কাজ শিখেন তাদের জন্য একটু কঠিন হয়ে যায় কাজটা করা, এবং কি অবশ্যই ফিল্টারটা চেঞ্জ করতে হবে। তো গাইস আগে হচ্ছে আমরা একটা নন লিটার বাল্ব লাগাই নিই। তো এখন আমরা পাইপটা কেটে নিই টিউব করার দিয়ে। আসল তুলে না, আসল দেখে না আস আর তো এটির নাম হচ্ছে টিউব কাটার। এই যে এখানকার যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিউব কাটার। এটা দিয়ে হচ্ছে মূলত পাইপ কাটে বা পাইপ কাটার বললে চলে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাইপটা কেটে ফেলছি। তো গাইস আমাদের হচ্ছে এখন আমরা নন লিটার বাল্বটা এখানে এভাবে লাগাই নেব, ঠিক এভাবে। তো নন লিটার বাল্বটা এখানে লাগালে কী হবে, পরে এখান থেকে আমরা গ্যাসটা দিতে পারবো বা 1000টা বেগম টাইনে এই দিক দিয়ে ক্যাপিলারি আমরা নিতে পারবো। এই হচ্ছে কাজটি। এখন হচ্ছে আমাদের ঝালাই পালা, ঝালাইটা দিতে হবে। গাইস এটা এখানে একটা সাপোর্টিং দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পিছনে হিট লেগে আমাদের যে রিলে বালট আছে সেগুলো নষ্ট হয়ে যাবে, অথবা প্লাস্টিক থাকলে প্লাস্টিকটা গলে যাবে। অবশ্যই এখানে একটি সাপোর্টিং দিয়ে রাখতে হবে যাতে কিছু গলে না যায়। তো গাইস একটা কথা মনে রাখতে হবে, এই যে আমি এখন জ্বালাই দিব, তো জ্বালাই দেওয়ার আগে আমি আপনাদের খুঁটিনাটি সব বিষয়গুলোই দেখাচ্ছি। তো আমি কিন্তু এই ফ্রিজটা কিন্তু আমি গ্যাস চার্জ করছিলাম, গ্যাস কিন্তু আসছিলো। তো আমি যতই পাইপ কাটি তারপরেও কিন্তু এটার ভিতরে একটু হইলেও গ্যাস আসে। তো এখন জ্বালাই দেওয়ার আগে অবশ্যই আপনারা কম্প্রেসার চালাবেন। কম্প্রেসার চালাইয়ে আপনারা এখানকার লাইনগুলো কেটে রাখবেন, যাতে করে আপনাদের যে ইটা আছে, মানে ভিতরে যে কোনো রকম গ্যাসের যে পেপারগুলো থাকে সেই গ্যাসটা যেন সম্পূর্ণ বের হয়ে যায়। তো প্রয়োজনে এখান থেকে আপনারা কেটে দিয়ে ফেলবেন, আপনারা ফিল্টারটা কেটে নেবেন, আরও ভালো হবে। তো আমি ফিল্টারটাও কেটে নিচ্ছি, পরে কি ফ্রিজের লাইনটা দিব। তো আমরা টিউব কাটারটি এভাবে আস্তে আস্তে ঘুরাবেন এবং কি হালকা হালকা টাইট দিবেন। এই যে এই ভলিউমটা হালকা হালকা টাইট দিবেন, তাইলে আর কি সুন্দর মতো কেটে যাবে। হালকা টাইট দিবেন আর ঘুরাবেন, হালকা টাইট দিবেন আর ঘুরাবেন, সেই ক্ষেত্রে সুন্দর মতো গোল হয়ে কাটবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফিল্টারটা কিন্তু কেটে গেল। তো এখন আছে এটা বাদ দিয়ে দেবো, এটা রাখবো না, যেহেতু এখান থেকে গ্যাস বের হবে সেক্ষেত্রে এখানে একটু মাথাটা ক্লিয়ার করে নিচ্ছি। এটি হচ্ছে কাজের মূল একটি অংশ। এগুলো আপনারা চাইলে না দেখলেও পারেন। তো সম্মত গাইস, এখন হচ্ছে আমরা কিন্তু কম্প্রেসার লাইনটা দিয়ে রাখছি। এখন কি করব, আমরা কন্ডেন্সারে যে একটু ফ্লাশ করব, যাতে করে যে গ্যাসটা আছে সম্পূর্ণ গ্যাসটা যেন
ঠেলায় চলে আসে। তো দেখুন কোনো 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 প্রকার ময়লা নাই, তারপরও এটা চকিং করছে। চকিং যে কেন করলো, কোনো তেল মিল কিচ্ছু নাই। তারপর আমরা চেম্বারটা ওয়াশ করে দেবো 1000 পাবো, পুরো হাফ বোতল 1000 পাই দেবো। তো আশা করি এতক্ষণে আমাদের ময়লা যা আছে বা ভিতরে যে পেপার টেপার গ্যাস ট্যাস আসলো সম্পূর্ণ বের হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা চেম্বারটা বা ইভাপারেটরটা আমরা ওয়াশ করার পালা। তো গাইস এখন হচ্ছে আমরা এটার একটি নন লিটার বাল্ব লাগাইছি, এখানে আমরা হুজ পাইপ দ্বারা এই যে গেজ মিটারটা লাগাই নিছি। তো এটা হচ্ছে আমাদের গেজ মিটার। তো এই গেজ মিটারটি এখন আমরা এখানে যে একটা কম্প্রেসার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাকশন লাইনে লাগাইছি, মানে যে দিক দিয়ে আমাদের গ্যাসটা টানবে বা বাতাসটা টানবে সেদিক দিয়ে আমরা লাগাইছি। আর ডিসচার্জ তো এই সাইডে, এদিক দিয়ে আর কি হাওয়াটা বের হয়। তো সাকশন লাইনে লাগাইছি এবং কি মিটারটা এখানে লাগাবো, গেজ মিটারের সাথে লাগাবো। তো সেই ক্ষেত্রে আমি যখন কম্প্রেসারটা চালাবো সেক্ষেত্রে কিন্তু আমাদের হাওয়াটা এই ক্যাপিলারি দিয়ে টানবে, এই ক্যাপিলারি দিয়ে টেনে চেম্বার হয়ে এদিক দিয়ে বের করবে বা ইভাপারেটর হয়ে এদিক দিয়ে বের করবে। তো এখন দেখুন আমি কিন্তু লাগাই দিয়েছি, এখন হচ্ছে আমি কম্প্রেসার চালাবো। কম্প্রেসার চালালে এখানে আমাদের অ্যাম্পিয়ার দেখাবে। অ্যাম্পিয়ারটা দেখেন। তো গাইস আমাদের কিন্তু অ্যাম্পিয়ারটা শো করতেছে। আমাদের কম্প্রেসার কিন্তু চলতেছে, বাট মিটারটা একটু সমস্যা দেখাচ্ছে, মিটার চার্জ নাই। তো যাই হোক গাইস, আমাদের কম্পিউটারটা যেহেতু চলতেছে মিটার দিক ফলো করে লাভ নেই। এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের যে ফ্রিজটা আছে সেটা আমি ভুল করে এইটার লাইন দিয়ে দিয়েছি, যার কারণে এখানে আমাদের অ্যাম্পিয়ারটা নেয় নাই। তো এখন আছে আমাদের লাইনটা দিতে হবে এই যে এই ফ্ল্যাকের এসি কটে লাইন দিতে হবে, এইটা চলছে। তো গাইস এখন হচ্ছে আমি এখানকার যে অ্যাম্পিয়ারটা দেখেন, আমাদের যে কম্প্রেসারটি আছে সেটা চালালে কত অ্যাম্পিয়ার নেয়। তো দেখতে পাচ্ছেন এখানকার অ্যাম্পিয়ার নিচ্ছে 52, 0.52। তো আমাদের এখন হচ্ছে বেগমের কাজ চলতেছে। তো এখন বেগমের কাজ চলতেছে, যেহেতু বেগম কাজ চলতেছে সেক্ষেত্রে আমাদের ক্যাপিলারি দেখে কিন্তু হাওয়া টানবে। এখন এদিকে হাওয়া টানতেছে, এখনও টানতেছে। আর এখন কিন্তু এখানে হাওয়া যেহেতু টানতেছে, আমি এখন পুরো 1000 খাওয়াই দেবো চেম্বারের ভিতরে। দেখি আচ্ছা না লাগে। থাউজেন্ডের ওপেন করা দেখাই, এখানে একটা পেপার থাকবে, সেটা একটু খুলে দিলেই হয়ে যাবে। তো গাইস এখন হচ্ছে আমরা 1000টা খাওয়াবো। তো আমাদের 1000 কিন্তু খাইতেছে, এটা কিন্তু ঘুরে একবার গেজ মিটারের কাছে চলে আসবে। তো আমাদের মাঝে মাঝে দেখতে হবে যে আসলে গেজ মিটার পর্যন্ত আসছে কিনা। এখন হচ্ছে আমরা ক্যাপিলারি ওয়াশ করতেছি। তো গাইস আশা করি এতক্ষণে আমাদের যে চেম্বারের পাইপগুলো আছে চেম্বারের পাইপ অলরেডি চলে গেছে।
তো এখন আমরা এখান দিয়ে হুস পাইপ দিয়ে ঢুকাবো কিছু থাউজেন্ড হুস পাইপ দিয়ে ঢুকে পরে আমরা এই সাইড দিয়ে আর কি প্রেশার দেবো যাতে দিক দিয়ে বের হয়ে আসে। যে এন্টিমোস্টিটা আছে সেটা কিন্তু উপরে পড়তেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এন্টিমোস্টিটা দিয়েছিলাম এটা কিন্তু এদিক দিয়ে অলরেডি পড়া শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা গ্যাসের প্রেশারটা দিয়ে এটাকে ওয়াশ করবো। আমার তেল শুরু করতেছ না রে। তো এখন আমাদের কিন্তু এটার ভিতরে প্রচুর পরিমাণ বাতাস আছে বা গ্যাস আছে। এখন আমি ধাপ করে ছেড়ে দেবো। তো দেখুন আমাদের এন্টিমোস্টিটা কীভাবে পড়ে। আমাদের কিন্তু ক্যাবিলেটটা পুরো গামাই গেছে, দেখুন পানিতে গামাই গেছে ঠান্ডার ঠেলায়। যখন ময়লা আছে সব বেরিয়ে আসবে এখন। তো এখানে ময়লা দেখা যাচ্ছে বেরিয়েছে সাদা সাদা কি জানি। তো গাইস আমরা কম্প্রেসারটাও কিন্তু চালাই দিয়েছি বোতল থেকে খুলে। দেখুন এখানে আইজের কি অবস্থা হচ্ছে, আমাদের ক্যাপিলারিগুলো পুরো আইজ হয়ে যাচ্ছে, যা ময়লা আছে একসাথে বেরিয়ে যাচ্ছে, তেল মেল যা আছে। না আমার দেখলে না আর কিছু না। দেখুন পুরো সাদা সাদা কি দুধের মতো বের হচ্ছে। এইগুলো কি এগুলো কি বেরিয়েছে। তো দেখুন আপনারা দেখুন যে এটা কি পরিমাণ ভিতরে ময়লা ছিল, যার কারণে শকিং করেছিল এত পরিমাণ। আমাদের ক্যাপেলিটা কিন্তু অলরেডি আইস জমে যাচ্ছে ঠান্ডা, প্রচুর ঠান্ডাতে। এইগুলো কারণে ফ্রিজটা ঠিক মতো ঠান্ডা হয়নি। দেখুন কি বের হয়েছে।
চালান। তো এখনো আমাদের হাওয়া বের হচ্ছে। নাইট্রোজেন গ্যাস হলে আরও ভালো বের হতো, তো যা হয়েছে বহুত, আশা করি আর সমস্যা হওয়ার কথা না। প্রচুর ময়লা বের হয়েছে। তো দেখুন আমাদের এখন ক্যাপিলারি প্রেশার কত দেখাচ্ছে। ক্যাপিলারি প্রেশার কিন্তু এখন 200 আস্তে আস্তে নিচে নামে যাইতেছে, 200 অনেক নিচে নামাইতেছে। তো এটা হচ্ছে না 200 আশপাশ বা 230-এর কাছে থাকলে অবশ্যই ক্যাপিলারি ভালো। এটা হলো আপনার 34 নম্বর গ্যাসের ক্ষেত্রে। তো এটা হচ্ছে 150 পর্যন্ত থাকলে আরও ভালো হয়। তো আমাদের অলরেডি ক্যাপিলারি ওয়াশ করা শেষ। এখন হচ্ছে আমরা আবার নতুন করে ফিল্টার লাগাবো এখানে একটা, পরে হচ্ছে আমরা গ্যাস চার্জ করব এখানে সব কিছু আগের মতো সেট আপ করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ফ্রিজটা 100 ওকে হয়ে যাবে। তো দেখা যাক ওকে হয় কি না। তো গাইস আজ আমরা প্রেশার দিব। তো আজকে আমাদের সম্পূর্ণ ঝালাইয়ের কাম শেষ হয়ে গিয়েছে ফ্রিজটির। তো দেখতে পাচ্ছেন যে আমরা এই ফিল্টার এবং কি সকল কানেকশন করা শেষ। এখন হচ্ছে আমরা প্রেশার তুলতেছি এই আলাদা কম্প্রেসার দ্বারা। আমরা আবার নতুন করে প্রেশার দিচ্ছি যে কোথাও আবার লিক টিক আছে কিনা। এভাবে আমরা 24 ঘন্টা থেকে বা 2 দিন রাখবো, 48 ঘন্টা রাখবো। রাখার পরে দেখবো যে প্রেশার কমে কিনা। তারপরেও আমরা ফেনা দিয়ে বা ফোম দিয়ে আমরা লিকগুলো চেক করতেছি যে কোথাও দিয়ে আমাকে ঝালাই কোথাও ফল্ট টল আছে কিনা। এভাবে লিকগুলো চেক করার পরে যদি আপনারা গ্যাস চার্জটা করেন তাহলে আর কি ফ্রিজটা অনেক বেশি টিকসই হবে। আর এছাড়াও পরবর্তীতে যখন গতকাল আমরা লিক মিক চেক যদি দেখি সব কিছু ঠিক থাকে, পরে আধা ঘন্টা বেগম করে 1000 খাইয়ে পরে হচ্ছে আমরা এটাকে গ্যাস চার্জ করব। তো গ্যাস চার্জ করার সময় অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো সময় তো গাইস আমরা আজ 300 প্রেশার দিয়ে রাখলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 300 প্রেশার আছে। 300 চাইতে একটু বেশি রাখছি, কারণ আমাদের যে ডিসচার্জ লাইন আছে সেখান দিয়ে পিস্টন হয়ে যে কন্ডেন্সারে যে হাওয়াটা যাবে, সেই হাওয়াটা যখন যাবে সেক্ষেত্রে তখন এখানে একটু প্রেশারটা কম দেখাবে। তো এটা আপনারা ভেবে নিন না যে এটা আবার লিকের কারণে এরকম হয়েছে। তো এভাবে করে আমরা এখন ফেনা দ্বারা বা ফোম দ্বারা সম্পূর্ণ জায়গাতে লিকটা চেক করব যে কোথাও যদি লিক ঠিক আছে কি না। যদি লিক না থাকে সেক্ষেত্রে এভাবে আমরা 2 দিন বা 1 দিন রেখে দেব। তো আমাদের কাজের কোয়ালিটি একটু অন্যরকম, কারণ তাড়াহুড়া ভাবে কাজ করলে ফ্রিজটা অ্যাকুরেটলি ঠিকঠাক মতো সার্ভিসিং করা হয় না। তো আমরা পার্ট টু পার্ট সব কিছু চেক করেই পরে আমরা গ্যাস চার্জটা করব, যাতে করে ফ্রিজটা অনেক দিন লাস্টিং করে। তো গাইস ইতিমধ্যে আমরা শ্যাম্পু দ্বারা সম্পূর্ণ জায়গা দেখে নিয়েছি, কোথাও কোনো লিক ঠিক নাই। যদি গাইস ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক কমেন্ট করবেন। যে কোথাও যদি আপনারা কোথাও কোনো জায়গা না বুঝে থাকেন সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে থাক, আজকে সারা রাত, কালকে সারাদিন থাকবে, তার পরশু দিনকে আমরা গ্যাস চার্জ করবো বেগম করে। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো গাইস আমাদের যে ফ্রিজটি আছে সেটি এতদিন আমরা প্রেশার দিয়ে রাখিছিলাম, যে 2 দিন যাবত প্রেশার দিয়ে রাখিছিলাম। আপনাদেরকে বলেছিলাম যে এখন হচ্ছে আমরা বেগমে দিয়ে রাখছি। দেখুন বেগম করতেছি, প্রায় 5 মিনিট হলো আর কি বেগমে রাখছি। এই আমরা আলাদা একটি ফ্রিজের কম্প্রেসার দিয়ে বেগম করতেছি ফ্রিজটাতে। তো গাইস আজকে গলার কণ্ঠটা একটু বসে গিয়েছে একটু ঠান্ডার কারণে। তো এখন আমরা আধা ঘন্টা বেগম করার পরে তারপরে হচ্ছে আধা ঘন্টা থেকে 20 মিনিটের মতো বেগম করবেন। বেগম করার পরে গ্যাস চার্জ করবো। তো গ্যাস চার্জ কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো, মানে ফ্রিজটার A to Z কাজ আমি আপনাদেরকে দেখাবো, যাতে এই ফ্রিজটার যদি কাজটা আপনার মনোযোগ সহকারে দেখেন সেক্ষেত্রে যাতে পরবর্তী আর কোনো কাজ না দেখা লাগে, সেভাবে আর কি কাজটা করতেছি বা ভিডিওটা তৈরি করতেছি।
তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অবশ্যই গাইস ভিডিওটিতে একটি লাইক দিবেন, অবশ্যই একটি লাইক দিবেন। লাইক দিলে ভিডিও করার ইচ্ছাটা আরও বাড়ে। আর এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন থাকলে। তো আমার আগে এখন বর্তমানে প্রায় 6 মিনিট হলো বেগম করতেছি। এখন হচ্ছে আরও 20-25 মিনিটের মতো আরও বেগম করব। তো বেগম হতে থাক। তো সম্মানিত গাইস, ইতিমধ্যে আমরা প্রায় আধা ঘন্টা বেগম করে ফেলেছি। আমাদের আধা ঘন্টা বেগম করা হয়ে গিয়েছে। তো গাইস আজ একটু ঠান্ডা লেগেছে, যার কারণে কিন্তু ভয়েস কোয়ালিটি একটু খারাপ হচ্ছে। তো এখন কি করব, আগে আমরা এটা লক করব। বেগম যেহেতু আমাদের শেষ, কম্প্রেসার বন্ধ করার আগে, এখন কিন্তু আমরা কম্প্রেসার অফ করিনি, কম্প্রেসার কিন্তু চলতেছে। তো কম্প্রেসার অফ করার আগে এটাকে ভালোভাবে টাইট দিয়ে অফ করে নিতে হবে। তো গাইস আমি এটা অফ করে নিছি। এখন এটা সুইচটা অফ করে দেবো। তো আমাদের সুইচ অফ করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই লাইনটা আমাদের আর কোনো প্রয়োজন নেই, কম্প্রেসারের কাজ শেষ। এখন আমাদের এটাকে গ্যাস ঢুকাতে হবে এখন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা R134 গ্যাস নিয়েছি এবং কম্প্রেসারটিও R34-এ। একটি ফ্রিজে কত নাম্বার গ্যাস ঢোকাবেন সেটি কিন্তু কম্প্রেসারের গায়ে অথবা ফ্রিজের বডির গায়ে কিন্তু লেখা থাকে মূলত। এছাড়াও এটা বই যে দেয় ফ্রিজের সাথে, সেটার সাথেও কিন্তু লেখা থাকে কত নাম্বার গ্যাস। সে বেশি সম্ভবত মনে করেন যে বেশিরভাগ ফ্রিজে 600-এ গ্যাস হয়, আর হলো 134-এ গ্যাস হয়। তো এটা হচ্ছে 134 গ্যাস। তো আমিও 134 গ্যাস নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমি গ্যাসটা চার্জ করব। গ্যাসটা কীভাবে চার্জ করতেছি সবার আমি আপনাদেরকে এখন দেখাই নিব। তো আপনার 100%-এর অর্ধেক আপনার কম্প্রেসার বন্ধ অবস্থায় দিতে হবে। তো 100%-এর অর্ধেক কম্প্রেসার বন্ধ অবস্থায় দিতে হবে। তো আমি আপাতত এখন অর্ধেক হয়তো যাবে না, একটু অর্ধেক একটু কম যাবে। তাও আপনারা মনে করেন যে 3-4 পাইপের 3 পাইপের মতো দিতে হবে আগে, তারপরে বাকিটা ম্যাচিং করে দিতে হবে। তো এটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ার এবং কি হিট মিটার দেখে আর কি ম্যাচিং করতে হয়। তো আমি বোতলের সাথে লাগাই নিয়েছি। এখন হচ্ছে বোতলটা উপর করতে হবে। উপর করে আগে কিছুটা ছেড়ে দেবো গ্যাস। পাইপের ভিতরে যে বাতাসটা আছে সেই বাতাসটাকে বের করে দিতে হবে। তো গাইস আমি বোতল ছাড়ছি। ভিডিও করতে গিয়ে আমার কতগুলো গ্যাস চলে গেল গাইস। তো এখন আমি কি করব, এখন হচ্ছে আমি এই চাবিটা ছেড়ে দেব। তো দেখুন চাবিটা ছাড়লে আমাদের এখান থেকে গ্যাসটা কীভাবে যায়। এক হাতে ভিডিও করে কাজ করা কষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা একটা দিয়েছি, আরও দুটো দিব এভাবে করে। তো অলরেডি গাইস আমরা দুটো দিয়ে ফেলেছি, এখন আরও দিতে হবে। এখনও প্রেশার উঠেনি ঠিক মতো, আরও উঠতে হবে। তো সম্মত গাইস আমরা 100%-এর অর্ধেক অলরেডি দিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমাদের ফ্রিজটা রান করতে হবে। তো আমরা দেখেন প্রেশার কিন্তু প্রায় 50-এর একটু নিচে রেখেছি। তো 50 একটু নিচে আছে প্রেশার, এবং কি আমাদের অ্যাম্পিয়ার দেখে এবং কি হিট দেখে আমাদের প্রেশার মিলাতে হবে। তো এটা হচ্ছে আমাদের ফ্রিজের পাওয়ার কর্ড। তো পাওয়ার কর্ডটি এখানে দিয়ে দিলে পরে সুইচ দিলে আমাদের অ্যাম্পিয়ারটি শো করবে। তো ইতিমধ্যে আমাদের কম্প্রেসারটা চলে উঠছে। তো এখন আমাদের অ্যাম্পিয়ার নিচ্ছে দেখুন। এখন গ্যাস কম থাকার কারণে এটা অ্যাম্পিয়ারটা কম নিতেছে। যখন গ্যাসটা একটু যাবে অ্যাম্পিয়ারটা একটু বাড়বে। তো এটা মেবি আপনার 45-এর দিক ঠেকবে, 45-40-এর কাছে যে ঠেকবে। তো এইভাবে করে আর কি কতক্ষণ আপনারা একটু চালাবেন, চালে একটু হিটটা উঠতে দিবেন। তো গাইস এটা 40-39-এর কাছে থেকে ঠেকছে। এখন হচ্ছে আপনাদের গ্যাস দিলে এখন আর একটু অ্যাম্পিয়ারটা বাড়বে। হ্যাঁ, তো অ্যাম্পিয়ারটা একটু বাড়াতে হবে, কারণ এত কম অ্যাম্পিয়ারে কম্প্রেসারে রাখা যাবে না। আর আমাদের হিটটাও চেক করবেন যে হিটটা কীরকম উঠতেছে। তো মাত্র রান দিয়েছি, মাত্র চলতেছে। তো হিটটা আমরা আলাদা পিছনে কন্ডেন্সার লাগাইছি, সাইড কন্ডেন্সার নষ্ট ছিল।
তো এখন আমরা আরও গ্যাস দিয়ে নেব। তো গাইজ দেখতে পাচ্ছেন যে আমাদের যখন কম্প্রেসারটা চলেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মিটারটি আছে মিটারটি কিন্তু একবারে জিরোর নিচে চলে আসছে, মাইনাসে চলে আসছে। তো আপনাদের কি করতে হবে, মাইনাস থেকে কাটাটা উঠাতে হবে গ্যাস দিয়ে দিয়ে। আর আপনাদেরকে ফলো রাখতে হবে যে হিটটা কীরকম আসতেছে। তো হিটটা আপনারা যারা গ্যাস আসা একদমই নতুন বা ফ্রিজের কাজকাম খুব কম বোঝেন তাদের জন্য ভিডিওটি মূলত। আপনারা এই পর্যন্ত আর কি যে দেখুন এটা 12 লেয়ার কন্ডেন্সার, 12 লেয়ার কন্ডেন্সার থেকে আপনারা নিচে 2 লেয়ার ভাত রাখবেন যাতে নিচে 2 লেয়ারে হিট না আসে, আপনার স্টিনার ফিল্টার পর্যন্ত যাতে পরিপূর্ণ হিট না আসে। হিট আসবে স্টিনারে কিন্তু কম, তুলনামূলক খুবই কম আসবে, হালকা উমা গরম থাকবে। আর এই নিচে 2 লেয়ার বা 3 লেয়ার রেখে বাকি পুরোটুকে যেন পর্যাপ্ত পরিমাণে হিট থাকে সেভাবে ফ্রিজটি ম্যাচিং করে গ্যাসটা দিতে হবে। আর এছাড়াও একটু প্রেশারের দিক খেয়াল রাখবেন, কারণ R134 এর প্রেশার হচ্ছে আপনার 12 থেকে 15। তো 12 থেকে 15 হচ্ছে আপনার স্টার্টিং প্রেশার, আপনার দুঃখিত সাকশন প্রেশার। আর স্টার্টিং প্রেশার মানে আপনার কম্প্রেসার চালানোর আগে যে প্রেশারটি থাকবে সেটি হচ্ছে আপনার 80 থেকে 90 বা 85 থেকে 90 এরকম এর ভিতরে, বা 80 থেকে 90 আপনার ওই কম্প্রেসার স্টার্ট দেওয়ার আগে যে প্রেশারটি থাকবে সেটি হলো 80 থেকে 90। আর হচ্ছে যে সাকশন প্রেশার, যে এখন যেরকম আমাদের যে ফ্রিজটি চলতেছে, কম্প্রেসারটি চলতেছে, এখন কিন্তু দেখুন প্রেশারটি কিন্তু এখন একদমই নিচে মিশে আছে। তো এটা আমাদের 12 থেকে 15 পর্যন্ত প্রেশারটি উঠাতে হবে। সেক্ষেত্রে অটোমেটিক্যালি আমাদের গ্যাসটি ম্যাচিং হয়ে যাবে, তখন আমাদের হিটটাও কিন্তু আর চেক করতে হবে না। কিন্তু এখন কিন্তু আমাদের মাত্র উপরে হয়তো বা 3 লেয়ার পর্যন্ত হিট আসছে, এখানে হালকা এখনও হিট এসে সারেনি পর্যাপ্ত পরিমাণ, তো আমাদের গ্যাস আরও অনেক দিতে হবে। তো গাইস আমি গ্যাস সারছি, দেখতে পাচ্ছেন যে আমাদের সাকশন যে লাইনটি আছে সেটি কিন্তু আইস ধরে যাচ্ছে একদম, এটা একবারে আইস ধরে যাচ্ছে। তো এই দিক দিয়ে গ্যাসটা আর কি দিতেছি। আমাদের কিন্তু অ্যাম্পিয়ারটা একটু বাড়ছে, দেখতে পাচ্ছেন আগে যেরকম 40-এর নিচে ছিল, 38-এর কাছে ছিল, এখন কিন্তু 46-47-এ যে আরও বাড়তেছে। তো এটা মেবি আপনার 50 থেকে 55-র ভিতরে আর কি সেট আপটা দিব। তো আমরা কাজ করতে করতে অভ্যস্ত, যার কারণে আমরা বলতে পারি যে একটি কম্প্রেসার কত পরিমাণ অ্যাম্পিয়ার খাবে। তো আপনারা যারা নতুন কাজ শিখতেছেন তারা কিন্তু এখনই এই অভিজ্ঞতাটা হয়ে সারবে না যে একটি কম্প্রেসার কী পরিমাণ অ্যাম্পিয়ার খাবে বা টানবে, কারণ এক একটা ওয়ার্ডের কম্প্রেসার এক একভাবে আর কি অ্যাম্পিয়ার খায়। হ্যাঁ, তো এটা আপনারা সহজে বুঝতে পারবেন না। তো আপনাদের যেটা বলেছি যে এরকম হিট দেখেও ম্যাচিং করতে পারেন, অথবা আপনাদের 12 থেকে 15 প্রেশার পর্যন্ত যদি কাটা উঠান সেক্ষেত্রেও ম্যাচিং করতে পারেন। আর কম প্রেশার ওয়ার্ড যেটা আপনারা নতুন যারা কাজ শিখেন তারা এখনই আর কি কম প্রেশারে যে অ্যাম্পিয়ারটা আছে সেই অ্যাম্পিয়ারটি দ্বারা আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাম্পিয়ারটা আমি তারপর বোঝাই দিতেছি, যেরকম আমি কাজ করতে করতে অভ্যস্ত। যেরকম এটা হচ্ছে প্রায় 150 ওয়াট হতে পারে, হ্যাঁ 150 ওয়াটের কম্প্রেসার, এটা GVY 77AA। তো এটি হচ্ছে মেবি 150 ওয়াটের কম্প্রেসার। তো 150 ওয়াটের কম্প্রেসার অফ অবস্থায় ক্যাপাসিটার থাকাকালীন অফ অবস্থায় নিবে হচ্ছিল আপনার 30 থেকে 35 অ্যাম্পিয়ার, আর লোড অবস্থায় আপনার 50 থেকে 55 প্লাস থাকবে আর কি, 55 বা 60-এর কাছাকাছি থাকবে। তো এটা যখন আমি হিটটা ম্যাচিং করবো সেক্ষেত্রে এটা ইজিলি বোঝা যাবে। তো গাইস আমাদের গ্যাস আরও দিতে হবে, আমাদের কাটা কিন্তু এখনও উঠে নাই। তো গাইস আমার গলার কন্ট্রোল কোয়ালিটি একদমই খারাপ হচ্ছে আজকে ভিডিও যে ভয়েস কোয়ালিটিটা একদম খারাপ হবে। তো আপনারা জাস্ট আমার ভয়েসের দিক না তাকিয়ে আপনাদের কাজে ফোকাস রাখুন। যদি কিছু শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো গাইস আমি আরও গ্যাস দিয়েছি, দেখুন আমাদের কাটাটা কিন্তু অনেকটাই বাড়ছে, আমাদের গ্যাসের কাটাটা কিন্তু অনেকটাই বাড়ছে, এবং কি আমাদের অ্যাম্পিয়ার কিন্তু বাড়ছে, খুবই অ্যাম্পিয়ার বাড়ছে। হিটটাও চলে আসছে প্রায়, এই যে আমাদের হিটটা এই পর্যন্ত আসছে নিচে 2 লেয়ার পর্যন্ত, এখনও কিন্তু আমরা এখনও হিটটা 80 সারে নাই। তো আসছে হালকা, এটা ধরার মতো না। তো এখন যেভাবে আসছে ঠিক এইভাবে আমরা ফ্রিজটি চালাই রাখবো আপনার 1 ঘন্টা পর্যন্ত এইভাবে চালানোর পরে আমরা দেখবো যে ঠান্ডা কোয়ালিটি থেকে এরকম। যদি ঠান্ডা কোয়ালিটি ভালো থাকে, আমার কাজ এখন শেষ গাইস, আমাদের গ্যাস ম্যাচিংটা মোটামুটি এখন শেষ, আর গ্যাসের প্রয়োজন নাই।
আর অবশ্যই যখন গ্যাস ম্যাচিং করবেন তখন যদি উপরে আপনাদের ফ্যান না চলে, ফ্যানের হিটটা যদি কমায় ফেলায় সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসটা প্রেশারও ঠিকমতো দেখাবে না আর ম্যাচিংও করতে পারবেন না। তো আপাতত আমাদের ফ্রিজটা এখন 1 ঘন্টা চলবে। 1 ঘন্টা চলার পরে আমরা যদি গ্যাস লাগে সেক্ষেত্রে হালকা কিছু পরিমাণ দিয়ে দেবো, আর যদি গ্যাস না লাগে তাহলে এইভাবে আর কি সিল করে রেখে দেবো। তো গাইজ ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে, আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন, সেক্ষেত্রে আরও ভালো করার চেষ্টা করব। আর আপনারা যদি এই কাজের কোথাও কিছু না বুঝে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন যে ভাই আমি এখানে বুঝি নাই। প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। তো আমার অনেক ভাইকে আমি কমেন্ট যারা করে তাদেরকে আমার নাম্বার দিয়ে থাকি, তো ওইখান থেকেও নাম্বারটা সংরক্ষণ করতে পারেন, বা অথবা আপনারা আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেবো, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর অবশ্যই কারো ফ্রিজে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো আমরা আপাতত 1 ঘন্টার মতো চালাবো। তো আমাদের হিটটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখি হিট আছে, প্রচুর হিট আছে। তো সম্মানিত গাইস, আমরা দীর্ঘ 1 দিন চালানোর পরে এখন আমরা ফ্রিজটি দেখব, তো ফ্রিজটি ঠান্ডা আসছে কি না। তো এখন আপাতত দেখতেছি আমাদের যে এই পাইপটা হালকা হালকা ঠান্ডা হইতেছে, তো মানে ডিপে অবশ্যই ঠান্ডা আসছে। তো আমরা কিছু মালও লোড দিয়ে রাখছি। তো দেখুন গাইস, দেখুন একবারে ধোয়া বের হয়ে যাচ্ছে, পুরো ধোয়া বের হয়ে যাচ্ছে, ঠান্ডা 100। এই যে দেখুন আইস, দেখুন এই যে আইস, মাল সব হার্ড হয়ে গেছে। তো আমি আমাদের ওই পাশে রুমের ফ্রিজ থেকে মালগুলো এনে এটার ভিতরে লোড দিয়ে রাখছিলাম ট্রাই করার জন্য। তো আমরা 1 দিন চালাইলাম, তো আলহামদুলিল্লাহ ফ্রিজটি ঠিক আছে, কোনো সমস্যা নেই। নর্মাল ঠান্ডা কীরকম, তো নর্মালেও সময় গাড়ি দেখা যাচ্ছে যে নর্মালে সুন্দর আইস চলে আসছে। তো দেখতে পাচ্ছেন নর্মাল আইস চলে আসছে, এগুলো কিন্তু আইস। তো আপনারা দেখতে পারলেন যে ফ্রিজটি এখন প্রপারলি ঠিক আছে। তো এখন আর চকিং করার ভয় নাই, বা আর যে সমস্যার কারণে ফ্রিজটি এই কাজগুলো করা হলো, তো এখন আর এরকম আর হবে না, এখন টানা চলতেই থাকবে, কোনো সমস্যা হবে না। তো গাইজ কাজটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনাদের ফ্রিজে যদি কোনো প্রকার সমস্যা হয় বা ফ্রিজ যদি ঠান্ডা না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের আশেপাশে থাকে, যেরকম আমরা ঢাকা থেকে আর কি ভিডিওটি করি, তো ঢাকার আশেপাশে থাকলে আমরা অবশ্যই আপনাদের বাসায় গিয়ে ফ্রিজটি দেখে আসবো বা মেরামত করে আসবো। আর যদি কোনো প্রকার আপনারা কাজ করে ঠেকে যান বা কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাদের বলবেন, তো আমরা আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্তই আজকের এই ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।